সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা জানি প্রাথমিক বিদ্যালয়ে 2024 সালে উপবৃত্তির কাজ চলমান আছে। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিভাবে একজন নতুন শিক্ষার্থীর তথ্য প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি সার্ভারে এন্ট্রি করতে হয়। স্ক্রিনে আপনারা উপবৃত্তি সার্ভারের লগইন পেজটি দেখতে পাচ্ছেন। এই পেজটির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। সেখানে গিয়ে ক্লিক করলেই আপনারা এই পেজটি পেয়ে যাবেন। এখানে আসার পর ইউজার নেম, পাসওয়ার্ড এবং নিচের এই ক্যাপচাটি হুবহু এখানে দেখে লেখার পর লগইন এই বাটনটিতে ক্লিক করতে হবে। লগইন বাটনে ক্লিক করার পর উপবৃত্তি সার্ভারের ড্যাশবোর্ডটি দেখতে পাবো। নতুন একজন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করার জন্য হাতের বাম পাশে মেনু বার থেকে আমরা প্রাথমিক নির্বাচন এই অপশনটিতে ক্লিক করব। তারপর আমরা প্রাথমিক নির্বাচন অপশনটির অধীনে আরো অনেকগুলি অপশন দেখতে পাবো। এখান থেকে আমরা নতুন শিক্ষার্থী এন্ট্রি এই অপশনটিতে ক্লিক করব। তারপর আমরা এই পেজটিতে চলে আসব। এখানে আমরা শিক্ষাবর্ষ 2024 দেখতে পাবো এবং বর্তমান অর্থবছর দেখতে পাবো 2023-24। এই পেজটিতে আমাদের প্রথম কাজ হবে শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য এন্ট্রি করা। প্রথমেই আমাদেরকে শিক্ষার্থীর জন্ম সনদ নম্বরটি এখানে এন্ট্রি করতে হবে। জন্ম সনদ নম্বর আমরা অবশ্যই শিক্ষার্থীর জন্ম সনদপত্র দেখে এখানে লিখব। আমার জন্ম সনদ নম্বরটি লেখা শেষ। তার ডান পাশে আমরা শিক্ষার্থীর জন্ম তারিখ লিখব। জন্ম তারিখ লেখার জন্য আমরা এই ক্যালেন্ডারটি ব্যবহার করব। আমার শিক্ষার্থীর জন্ম তারিখ লেখা শেষ। তারপর আমরা তার ডান পাশে যে খুঁজুন বাটনটি দেখতে পাচ্ছি এই বাটনটিতে ক্লিক করব। খুঁজুন বাটনটি ক্লিক করার সঙ্গে সঙ্গে জন্ম নিবন্ধন সার্ভার থেকে শিক্ষার্থীর নাম বাংলায় এবং শিক্ষার্থীর নাম ইংরেজিতে অটোমেটিক এই সার্ভারে চলে আসবে। তার পাশে আমরা ভাই বোনের সংখ্যা লিখে দিব। জেন্ডার এই বিষয়টিও সার্ভার থেকে চলে আসবে। তারপরে দেখতে পাচ্ছি ধর্ম নির্বাচন করুন। ধর্ম নির্বাচন করার জন্য আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করব এবং এখান থেকে আমরা ধর্ম নির্বাচন করে দিব। তারপরে দেখতে পাচ্ছি নৃগোষ্ঠী নির্বাচন করুন। নৃগোষ্ঠী নির্বাচন করার জন্য আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করব এবং এখান থেকে হ্যাঁ বা না প্রয়োজন অনুযায়ী উত্তর সিলেক্ট করে দিব। তারপর দেখতে পাচ্ছি শিক্ষার্থীর মাতার এনআইডি নম্বর। জাতীয় পরিচয়পত্র দেখে শিক্ষার্থীর মাতার এনআইডি নম্বরটি এখানে লিখব। তার পাশেই আমরা শিক্ষার্থীর মাতার জন্ম তারিখ লিখব। জন্ম তারিখ লেখার জন্য আমরা এই ক্যালেন্ডারটি ব্যবহার করব। তার পাশে আমরা খুঁজুন এই বাটনটিতে ক্লিক করব। খুঁজুন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে জাতীয় পরিচয়পত্র সার্ভার থেকে শিক্ষার্থীর মায়ের নাম বাংলায় এবং শিক্ষার্থীর মায়ের নাম ইংরেজিতে এখানে চলে আসবে। ঠিক একইভাবে আমরা শিক্ষার্থীর পিতার এনআইডি নম্বরটি এখানে লিখব এবং পিতার জন্ম তারিখ এখানে লিখব। আমার পিতার জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ লেখা শেষ। আমি এখন খুঁজুন এই বাটনটিতে ক্লিক করব। খুঁজুন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক পূর্বের মতো জাতীয় পরিচয়পত্র সার্ভার থেকে পিতার নাম বাংলায় এবং পিতার নাম ইংরেজিতে এখানে স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। এখন আমাদের কাজ হলো মাতার এবং পিতার মোবাইল নম্বর এখানে সরবরাহ করা। আমার মাতার মোবাইল নম্বর লেখা শেষ। পিতার মোবাইল নম্বর আমার জানা নেই। এতটুকু অংশ কাজ করার পর আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এখন আমাদের কাজ হলো ঠিকানার তথ্য সরবরাহ করা। প্রথমে দেখতে পাচ্ছি বর্তমান ঠিকানা। বর্তমান ঠিকানার অধীনে বিভাগ, জেলা, উপজেলা এই তিনটি জিনিস বাই ডিফল্ট দেওয়াই থাকবে। পৌরসভা অথবা ইউনিয়ন নির্বাচন করার জন্য এই ড্রপডাউন মেনুতে ক্লিক করব এবং এখান থেকে আমি পৌরসভা বা ইউনিয়ন প্রয়োজন অনুযায়ী নির্বাচন করে দিব। তারপরে আমরা পোস্ট কোড এখানে লিখব এবং এখানে আমরা গ্রামের নাম বা মহল্লার নাম লিখে দিব। আমার গ্রামের নাম লেখা শেষ। তার পাশে আমরা দেখতে পাচ্ছি স্থায়ী ঠিকানা। যদি বর্তমান ও স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে তাহলে আমরা এই চেকবক্সটিতে ক্লিক করব। এই চেকবক্সটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে বর্তমান ঠিকানা থেকে যাবতীয় তথ্য স্থায়ী ঠিকানাতে চলে আসবে। যদি বর্তমান ও স্থায়ী ঠিকানা আলাদা আলাদা হয়ে থাকে তাহলে আমরা প্রথমে বিভাগ, তারপরে জেলা, উপজেলা, ইউনিয়ন বা পৌরসভা, পোস্ট কোড এবং ঠিকানা আলাদা আলাদাভাবে এখানে লিখব। যেহেতু আমার এই শিক্ষার্থীর বর্তমান ও স্থায়ী ঠিকানা এক, তাই আমি এই চেকবক্সটিতে ক্লিক করলাম এবং বর্তমান ঠিকানা থেকে যাবতীয় তথ্য স্থায়ী ঠিকানাতে স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। আমরা স্ক্রল করে আবার নিচের দিকে চলে আসব। এখন আমাদের কাজ হলো
বর্তমান শিক্ষা তথ্য এর অধীনে এই ফিল্ডগুলি পূরণ করা। প্রথমে দেখতে পাচ্ছি বিভাগ, তারপরে জেলা, তারপরে উপজেলা এবং ক্লাস্টার। এই বিষয়গুলি বাই ডিফল্ট দেওয়া থাকবে এবং ডান পাশে দেখতে পাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানের নাম। এই বিষয়টিও বাই ডিফল্ট দেওয়াই থাকবে। আমাকে প্রথমেই এখানে শ্রেণী নির্বাচন করতে হবে। শ্রেণী নির্বাচন করার জন্য আমরা এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব এবং এখান থেকে আমরা শ্রেণী নির্বাচন করে দিব। তারপরে দেখতে পাচ্ছি শিফট নির্বাচন করুন। শিফট নির্বাচন করার জন্য আমরা এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব এবং আমি এখানে প্রথম শিফট সিলেক্ট করে দিব, কারণ আমার বিদ্যালয়টি 2 শিফটের, প্রাক প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত প্রথম শিফট এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দ্বিতীয় শিফট। তারপরে দেখতে পাচ্ছি শাখা নির্বাচন করুন। শাখা নির্বাচন করার জন্য আমরা এখানে ক্লিক করব এবং প্রয়োজন অনুযায়ী আমরা শাখা নির্বাচন করে দিব। তারপরে দেখতে পাচ্ছি রোল নম্বর। অবশ্যই 2024 সালের প্রথম শ্রেণীর হাজিরা খাতা দেখে আমরা এখানে রোল নম্বর লিখব। বর্তমান শিক্ষা তথ্যের যাবতীয় তথ্যগুলো পূরণ করার পর আমরা নিচের দিকে চলে আসব। এখন আমাদের কাজ হচ্ছে অভিভাবকের তথ্য পূরণ করা। অভিভাবকের তথ্য নির্বাচন করার জন্য আমরা এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছি মাতা পিতা, ভাই বোন ও অন্যান্য। প্রয়োজন অনুযায়ী আমরা এখান থেকে শিক্ষার্থীর অভিভাবক নির্বাচন করে দিব। শিক্ষার্থীর অভিভাবক যদি মাতা হয়ে থাকে তাহলে আমরা মাতা নির্বাচন করব। মাতা নির্বাচন করার সঙ্গে সঙ্গে মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, মাতার নাম বাংলা এবং ইংরেজিতে, মাতার মোবাইল নম্বর, এই তথ্যগুলো ইতিপূর্বে আমরা প্রদান করেছি। এগুলো আমরা এখানে অটোমেটিক দেখতে পাবো। যদি আমরা পিতা নির্বাচন করে দেই তাহলে পিতার তথ্যগুলো আমরা এখানে দেখতে পাবো। পিতার মোবাইল নম্বর যেহেতু আমি সরবরাহ করিনি, তাই পিতার মোবাইল নম্বরটি আমি এখানে দেখতে পাচ্ছি না। ভাই অথবা বোন বা অন্যান্য আমরা যদি কাউকে অভিভাবক নির্বাচন করে দেই, তাদের তথ্যগুলো আমরা এখানে দেখতে পাবো না। তাদের তথ্যগুলো আমাদেরকে এখানে সরবরাহ করতে হবে। যেহেতু এই শিক্ষার্থীর অভিভাবক মাতা, তাই আমি মাতা নির্বাচন করে দিলাম এবং মাতার প্রয়োজনীয় তথ্যগুলো ইতিপূর্বে আমি সরবরাহ করেছি বিধায় তথ্যগুলো এখানে অটোমেটিক চলে আসবে। অভিভাবকের তথ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা অভিভাবকের মোবাইল নম্বরেই যাবে। অভিভাবকের তথ্য পূরণ করার পর আমরা পেমেন্টের বিবরণ এই অংশে চলে আসব। এখানে মোবাইল ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান নির্বাচন করার জন্য এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব এবং আমাদের মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান একটি, সেটি হলো নগদ। আমরা এখান থেকে নগদ সিলেক্ট করে দিব। এতটুকু কাজ করার পর আমরা সংরক্ষণ এই বাটনটিতে ক্লিক করব। সংরক্ষণ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই শিক্ষার্থীর তথ্য উপবৃত্তি সার্ভারে সংরক্ষণ হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে শিক্ষার্থীর তথ্য আপডেট এই অপশনটিতে ক্লিক করা। শিক্ষার্থীর তথ্য আপডেট অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা সেই শিক্ষার্থীকে এখানে দেখতে পাবো। এখানে আমাদের কাজ হচ্ছে শিক্ষার্থীর ডান পাশে যে কলমের মতো আইকনটি দেখতে পাচ্ছি, এই আইকনটিতে ক্লিক করা। তারপর আমরা এই পেজটিতে চলে আসব। এখানে আসার পর কোনো তথ্য যদি পরিবর্তন করার প্রয়োজন হয় আমরা এখান থেকে পরিবর্তন করে নিতে পারি। বিশেষ করে মোবাইল নম্বরটি আমরা আরেকবার চেক করে নিব। প্রয়োজনীয় তথ্যগুলো পরিবর্তন করে আমরা সংরক্ষণ এই বাটনটিতে ক্লিক করব। সংরক্ষণ বাটনে ক্লিক করার পর আমাদের সর্বশেষ কাজ হচ্ছে এই শিক্ষার্থীর তথ্য ক্লাস্টারে জমা দিয়ে দেওয়া। ক্লাস্টারে জমা দেওয়ার জন্য আমরা ক্লাস্টারে তালিকা জমা দান এই অপশনটিতে এখন ক্লিক করব। তারপর আমরা সেই শিক্ষার্থীকে এখানে দেখতে পাবো। এই শিক্ষার্থীর তথ্য ক্লাস্টারে জমা দেওয়ার জন্য এই শিক্ষার্থীকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমরা এই চেক বক্সটিতে ক্লিক করব এবং ক্লাস্টারে পাঠান এই অপশনটিতে আমরা ক্লিক করব। তারপর আমরা এই মেসেজটি দেখতে পাবো, আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয়ে নিশ্চিত? যেহেতু আমি নিশ্চিত, আমি হ্যাঁ এই বাটনটিতে ক্লিক করব। প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি সার্ভারে নতুন একজন শিক্ষার্থীর এন্ট্রির যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়ে গেল। আশা করি নতুন শিক্ষার্থীর তথ্য আমরা উপবৃত্তি সার্ভারে কিভাবে এন্ট্রি করব বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।